স্বাগতম, নমস্কার। আজ বড় আনন্দের সঙ্গে এই সপ্তাহের এপিসোডটা করছি এ কারণে যে আপনারা জানেন যে গত রবিবার, যদিও সপ্তাহ ঘুরতে চলল, ভারত বা ইন্ডিয়া দ্বিতীয়বার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো পরপর দুবার। এর আগেও জিতেছে, কিন্তু পরপর দুবার এবারই জিতলো। ফলে এটা একটা উচ্ছ্বাসের ব্যাপার তো বটেই, একটা বিশ্ব রেকর্ডও হলো। বা কালকে বা পরশু কেউ যদি ভাঙে সেটা অন্য কথা। এখন এটা রেকর্ডটা কিন্তু ভারতের হাতে। এই নিয়ে চেনা চিত্র, অজানা গল্প, অজানা গল্পের মধ্যে তো খানিক ঢুকতেই হবে। দেখুন, এবারে যে টি-20 টিমটা হয়েছে, আপনি কিন্তু 3-4 বছর আগেও এই খেলোয়াড়দের নামই জানতেন না। এই শিবম দুবে বলুন, অভিষেক শর্মা বলুন, ঈশান কিষান বলুন, সঞ্জু স্যামসন বলুন, এদের নাম দেখেছেন। মানে ওই আইপিএলে খেলছে এই অবধি, মানে ইন্ডিয়ান স্কোয়াডে ঢুকে খেলছে দাপটে। ইন্ডিয়ান স্কোয়াডের তো একটা সুনির্দিষ্ট টিম রয়েছে যারা 50 ওভারের ওডিআই, যেটা আসল বিশ্বকাপ বলা হয় আর কি, সেগুলোতে তো একটা সেট টিম ছিলই। বিরাট কোহলি বলুন, শর্মা বলুন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটাতে একেবারেই এবার যে খেলাটা হলো, এরকম একটা সেট আপ গৌতম গম্ভীর যেটা করলেন, সেটাতে আমরা কিন্তু চরম সমালোচনা করেছিলাম কোনো একটা সময়, যে বাস্তবিকই যে এটা যেন গৌতম গম্ভীর মেজাজে তারই একটা টিম তৈরি করেছেন যারা তার খাতিরের বা পেয়ারের। কিন্তু হয় না যে গৌতম গম্ভীর কতগুলো জায়গা রয়েছে। আমি নিশ্চয়ই বলবো যে গৌতম গম্ভীর টি-20 ক্রিকেটের একদম উপযুক্ত কোচ। কারণ তিনি যখন কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন, দুবার আমরা কিন্তু টুর্নামেন্টটা কলকাতাতে পেয়েছি। এবং তারপরে হ্যাঁ ঠিকই, তারপর তিনি যখন ভারতের কোচ হলেন রাহুল দ্রাবিড়ের পর, তখন পরপর ভারতের অবস্থা খুব খারাপ ছিল। টেস্টে হারছে, মানে হোয়াইট ওয়াশ হয়ে যাচ্ছে নিউজিল্যান্ডের কাছে, অস্ট্রেলিয়ার কাছে, ইংল্যান্ডে গিয়ে কোনো ক্রমে টুর্নামেন্ট বাঁচিয়ে ফিরছে। 50 ওভারের খেলাতেও যে একটা দুর্ধর্ষ কিছু রেজাল্ট হচ্ছে এমনও নয়। কিন্তু আমরা দেখলাম যে ওই 50 ওভারের সীমিত যে টুর্নামেন্টটা এর আগে গেল, যেটা ওয়ার্ল্ড ওয়াইড হয় মিনি ওয়ার্ল্ড কাপের মতন, সেইটাকে আমরা কিন্তু জিতলাম। কিন্তু টি-20 ব্যাপারে যেটা বলা যায়, টি-20 2 বছর আগে যার কল্যাণে জেতা হয়েছিল, তখন শর্মা ক্যাপ্টেন ছিল। এবং শর্মা ক্যাপ্টেন থাকার ফলে সেই আপনাদের মনে আছে কিনা, ওয়েস্ট ইন্ডিজের মাটি তুলে মুখে দিয়েছিল, সেইটা আমার বারবার করে মনে আসছে। কোহলিও ছিল, কোহলি লাস্ট ম্যাচ তো দারুণ খেলেছিল, সেইটা একটা আনন্দ হয়েছিল। কিন্তু তখন তো দ্রাবিড়ের রক্ষণাবেক্ষণের ব্যাপারটা হচ্ছিল। তো যাই হোক, এবারের যে ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াতে হচ্ছে, এটা নিয়ে প্রথম থেকে অশান্তি চূড়ান্ত গেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে ত্রুটি তো হয়েছেও। ত্রুটির জায়গা বলতে যেটা বোঝায় যে যে কোনো ওয়ার্ল্ড কাপ যদি ভারত নিয়ে থাকে, কথা ছিল যে ভারত আর শ্রীলঙ্কা জয়েন্টলি করবে। প্রথমে ঠিক ছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা 3টে দেশ মিলে করবে। পরে সেটা দাঁড়ালো যে ভারত এবং শ্রীলঙ্কা। এবার শ্রীলঙ্কা খেলবে কারা? প্রথমেই বাংলাদেশ বললো আমরা খেলবো না, মানে মুস্তাফিজুর সে কলকাতা নাইট রাইডার্সে জয়েন করেছিল বলে তাকে বাদ দেওয়া হয়েছে, যে বাংলাদেশিদেরকে খেলতে দেবো না। এটা খুব অন্যায় করেছে ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক থাকাই উচিত না আমি মনে করি, কিন্তু ভয়ঙ্করভাবে চিরকালই আছে। এবং ইদানিং তো এখন এটা সরকারের স্থাবকতার সঙ্গে যারা বোর্ড চালাচ্ছে তারা একেবারে বেকার, ফালতু বলতে পারা যায়। ঠিক আছে, বাট বাংলাদেশ বাতিল হলো, সেখানে অন্য একটা এমন দেশ ঢুকলো, স্কটল্যান্ড, যাদের কোনো এক্সিস্টেন্সই নেই। স্কটল্যান্ড, হল্যান্ড, ইটালি, এরা আবার কবে টি-20 খেলেছে, যে এটা প্রাথমিকভাবে গেল। পরে পাকিস্তান বিগড়ে গেল, তারা বললো যে আমরা ইন্ডিয়াতে কোনো ম্যাচ খেলবো না, আমরা শ্রীলঙ্কাতে চলে যাচ্ছি। যার ফলে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ম্যাচটা হলো সেটা গিয়ে খেলতে হলো কিন্তু শ্রীলঙ্কাতে। জিতে এলো, ইন্ডিয়া জিতে এলো। এবারে বেস্ট 8, মানে সেরা 8টা টিম যখন উঠলো, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে খুব ভালো টিম ছিল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারপরে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। তো এই 8টা টিমের মধ্যে খেলা যখন হচ্ছিল, প্রথম ম্যাচটাই ভারত হেরে গেল এবং খুব বিশ্রীভাবে হারলো দক্ষিণ আফ্রিকার কাছে। তখন আমরা ধরেই নিয়েছি যে গৌতম গম্ভীরের অতি বাহাদুরি করা ব্যাপার স্যাপারের জন্যই ভারত হারছে। আর গৌতম গম্ভীর ওই যে বললাম যে নিজের একটা টিম সবসময় তৈরি করতে চান, যে এটা আমার টিম, যেটা কলকাতা নাইট রাইডার্সের ছেলেগুলোকে সব ঢুকিয়ে দিয়েছে, এরা খেলবে, রিঙ্কু সিং করে, মানে অলমোস্ট একটা মিনি কেকেআরের টিম যেন খেলছে। সে ঠিক আছে, আমাদেরই ভালো। কিন্তু এই সঞ্জু স্যামসনের উপর বোর্ডের হোক বা গৌতম গম্ভীরেরও একটা অ্যালার্জি ছিল।
দেখুন, সঞ্জু স্যামসন ফাইনালে তো ভালো খেলেইছে, 3টে পরপর ম্যাচ সে প্রায় সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল বলে ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, এটা ভুললে চলবে না, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। অথচ তাকে দিনের পর দিন বসিয়ে রাখা হয়েছে। সে উইকেট কিপিং জানে, খুব ভালো ব্যাট, জানি না কোন রহস্যের জন্য। প্র্যাকটিক্যালি সঞ্জু স্যামসন হচ্ছে কি কেরালার ছেলে, ওর নাম হচ্ছে সঞ্জু বিশ্বনাথ স্যামসন। এখন এই মুহূর্তে 11ই নভেম্বরে জন্ম, এখন এই মুহূর্তে বয়স হচ্ছে 31, এবং 31টা হচ্ছে মধ্য বয়স ক্রিকেটের। সেই সময়টা ও পিক নিয়ে খেলছে। ক্রিকেট শুরু করে কবে? 21-22 বছর বয়সে। সচিন আরও কম, সেই 16 বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেছিল। কপিল দেব 19 বছর বয়সে। সঞ্জু দুর্ধর্ষ খেললো, এবং কেরাল থেকে উঠে আসা ছেলে। কেরাল, দেখুন, কেরালিয়ানরা, গোয়ানিজরা এখান থেকে কিন্তু সাধারণত ক্রিকেটার ওঠে না, তার কারণ এখানে ফুটবলের জায়গা, বাংলাও ফুটবলের জায়গা, বাংলা থেকেই বা ক্রিকেটার উঠেছে কোথায়? এখান থেকে সেই সৌরভ গাঙ্গুলি, তার আগে পঙ্কজ রায়, তার মাঝখানে খুচখাচ কিছু খেলোয়াড় খেলেছে টেলেছে বটে। এই 3টে স্টেট থেকে ক্রিকেটার ওঠে না, এবং কেরাল থেকে ক্রিকেটার উঠে আসবে। শ্রীশান্ত বলে একটি প্লেয়ার ছিল, সে কোনো এক সময় খেলেছিল, সেবারও কিন্তু T20 ওয়ার্ল্ড কাপে শ্রীশান্তেরই একটা চমৎকার লাস্ট বলে ক্যাচটা অসাধারণ, সেই জন্য ধোনির টিম চ্যাম্পিয়ন হয়েছিল, আমার মনে আছে। তো এই কেরালের ছেলেটি হঠাৎ ভালো ক্রিকেট খেলতে আরম্ভ করলো, এবং তামিলনাড়ুতে গিয়ে সে ক্রিকেট খেলা শুরু করলো, এবং তারপরে সে সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের হয়ে ক্রিকেটটা খেলেছে দীর্ঘদিন। একটা সময় সে ভাঙা ইংরেজি এবং কেরালাইট এবং তামিল ভাষা ছাড়া কোনো ভাষা জানতোই না। ধীরে ধীরে নিজেকে আপগ্রেড করেছে, এখন হিন্দি শিখেছে ইত্যাদি। ফলে এটা আমি আজকে সঞ্জু স্যামসন সম্বন্ধে এটা বললাম যে খুব সাধারণ একটি খ্রিশ্চান পরিবার থেকে উঠে আসা, এবং এ যে ক্রিকেট টিমে ঢুকবে, ঢুকে নাম করবে। আমার মনে পড়ছে ধোনির কথা, ঝাড়খণ্ড থেকে উঠে আসা একটা ক্রিকেটার। ঝাড়খণ্ডে যে লোকে ক্রিকেট খেলে সেটাই আমি জানি না। তো এরকম রেয়ার অফ দ্য রেয়ারেস্ট এই সঞ্জু কিন্তু কামাল করে দিয়েছে, ঝামা ঘষে দিয়েছে বোর্ডের মুখে, কিংবা গৌতম গম্ভীরকে বুঝিয়ে দিয়েছে, তাকে অস্বীকার করা যাবে না। দলের মধ্যে 2টো উইকেট কিপার, ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন। তো এই সঞ্জু, ঈশান্ত কিষান এবং আরেকটি ছেলে যে ওপেন করতো, অভিষেক শর্মা, অসম্ভব ভালো ক্রিকেটার, পাঞ্জাবের ছেলে। কিন্তু কি জানি হয়েছিল, সে পরপর অত্যন্ত খারাপ খেললো। কিন্তু শেষ ম্যাচে গিয়ে যে কি অসাধারণ খেললো, 6 ওভারে না 7 ওভারে 90-এর কাছাকাছি চলে গেল। দুজনে দুদিক থেকে পেটাচ্ছে, একদিকে সঞ্জু মারছে, একদিকে এই অভিষেক বেশি মেরেছে শর্মা। এই শর্মা তো আর রোহিত শর্মা না যে রোহিত শর্মার মতন খেলবে, কিন্তু প্রায় কাছাকাছি গিয়েছিল, এবং ইটস এ বিউটিফুল ম্যাচ। আর এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের পক্ষে খুব অপয়া, কারণ এখানে ভারত যখনই খেলেছে হেরেছে। আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালে দেখেছি যে বেস্ট টিম ছিল ভারত, কিন্তু কোলাপসড করে গেল একদম টসের পর থেকেই। ভারত খুব খারাপ খেলে হারলো। তারপরে দ্বিতীয় বড় ম্যাচটা যেটা বললো, সেটা এই T20তেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটা ম্যাচই হেরেছে ভারত এই টুর্নামেন্টে, সেটা দক্ষিণ আফ্রিকার সঙ্গে এবং এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এবার ব্যাপার হলো যে বোর্ডের ইচ্ছে, তারা বারবার করে আহমেদাবাদেই খেলাটা বলছে। গুজরাটিরা যে খুব ক্রিকেট প্রেমী এমন কোনো তথ্য নেই, গুজরাট থেকে যে বিরাট বিরাট ক্রিকেটার উঠেছে এমনও তথ্য নেই, কিন্তু সুবিশাল মাঠ। ফলে একটা যারা এখন খুব তুকতাকে বিশ্বাসী, তারা ভেবেছিল যে এই টুর্নামেন্ট কি জিততে পারবে। এই স্টেডিয়ামটা তো আমাদের পক্ষে লাকি না, ওয়াংখাড়েতে হলে ভালো হতো। তুকতাক দিয়ে ক্রিকেট হয় না, ক্রিকেটটা ক্রিকেট মাঠে নেমে খেলতে হয়, সেটা কিন্তু ভারত দেখিয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ গৌতম গম্ভীর, তোমার চরম সমালোচক আমরা, কিন্তু তোমাকে সেলিউট জানাচ্ছি। ভারতকে পরপর 2বার যে চ্যাম্পিয়ন হলো, দ্বিতীয়বারের কৃতিত্ব কিন্তু সম্পূর্ণ তোমার। থ্যাংক ইউ, দ্যাটস গ্রেট।